সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আর স্কোয়ার্ড বা কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আপনারা নাম শুনে থাকবেন। বিশেষ করে রিগ্রেশন মডেল ফিট করলে এই আর স্কোয়ার ব্যাপারটি চলে আসে এবং আর স্কোয়ার নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকেই ঠিকমতো এটি বোঝে না এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটি তারা জানে না। এর ফলে অনেক মিসকনসেপশন তৈরি হয়েছে। সেই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আজকের এই টপিক খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আজকের এই আলোচনায় আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে রিগ্রেশনের একটা অন্যতম ব্যাপার হচ্ছে অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স। অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাকে, কারণ তারা ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝে না। আমি চেষ্টা করব এই ব্যাপারটা ক্লিয়ার করতে এবং আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আলোচনা করব, সেটা হলো রিগ্রেশন মডেল যে আসলে একটা অ্যাভারেজ করেসপন্ডিং টু দ্য প্রেডিক্টরস, সেটা কীভাবে আসে, যেটাকে আমরা বলি কন্ডিশনাল মিন গিভেন দ্য প্রেডিক্টরস, সেটা আমি ভিজুয়ালাইজ করে দেখাবো এবং ভেরি সিম্পল। আপনার মনে হবে ও ইয়া ইট মেক সেন্স। ওকে, চলুন তাহলে। আর স্কোয়ার বোঝানোর জন্য আপনাকে শুধু আর স্কোয়ার কীভাবে ইন্টারপ্রেট করে, এটি আসলে কি মেজার করে, শুধু ওইটুকু জানলে হবে না। আমার মতে আর স্কোয়ার আসলে কিভাবে আসছে সেই জিনিসটা জানা দরকার। সেই কারণে আমি অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স থেকে শুরু করতে চাই। হোয়াট ইজ অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স? অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্সকে অ্যানালাইজ করা। হোয়াট ইজ ভ্যারিয়েন্স? ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েবিলিটি, রাইট? আমাদের যে আউটকাম ভ্যারিয়েবল ওয়াই, সেই আউটকাম ভ্যারিয়েবল সবগুলো একই ভ্যালু না, তাই না? তার মধ্যে ভ্যারিয়েশন আছে, সেটাই হচ্ছে ভ্যারিয়েবিলিটি। এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটাকে আমরা আসলে এক্সপ্লেন করি। ভ্যারিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভ্যারিয়েশন ইজ দ্য কর্নারস্টোন অফ স্ট্যাটিস্টিক্স। মানে হচ্ছে ভ্যারিয়েশন আছে বলেই স্ট্যাটিস্টিক্স আছে। ভ্যারিয়েশন না থাকলে স্ট্যাটিস্টিক্সের কোনো দরকার ছিল না। ইনফ্যাক্ট আমরা যত ধরনের মডেল করি, যত ধরনের অ্যানালিসিস করি, সব কিছুর মধ্যেই মূল গোল থাকে এই যে ভ্যারিয়েশন, সেটাকে আমরা এক্সপ্লেন করতে চাই। কেন জিনিস ভ্যারি করে, কেন আমাদের রেজাল্টটা ভ্যারি করছে, কি কি ফ্যাক্টর এর পিছনে দায়ী, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করি। ওকে, কুইক রিভিউ। আমাদের যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল ছিল এরকম, যেখানে একটি মাত্র প্রেডিক্টর ছিল এক্স। এটি হচ্ছে আমাদের পপুলেশন রিগ্রেশন মডেল। আমরা ডেটা থেকে এই মডেলটাকে এস্টিমেট করি, সেটাকে বলি এস্টিমেটেড মডেল, বা অনেক সময় আমরা বলি ফিটেড মডেল। ওকে, একই জিনিস। সেটি হচ্ছে ওয়াই হ্যাট, বেটা জিরো হ্যাট এবং বেটা ওয়ান হ্যাট। বেটা জিরো হ্যাট এবং বেটা ওয়ান হ্যাট এইগুলোর আবার ক্লোজ ফর্ম সলিউশন আছে, মানে এগুলোর অ্যালজেব্রাইক সলিউশন আছে। আমরা এটা ডেটা থেকে কম্পোনেন্টগুলো বের করে এই বেটা জিরোর মান বের করতে পারি ক্যালকুলেট করে, আবার বেটা ওয়ানের মানও বের করতে পারি। তো বেটা জিরোর মান বের করতে গেলে আপনারা দেখছেন এটার মধ্যে আবার বেটা ওয়ান রয়ে গেছে। তো প্রথমে আমাদের বেটা ওয়ান বের করতে হয় এবং বেটা ওয়ান বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে এটা। কিন্তু আপনার ফর্মুলা জানার কোনো দরকার নেই, আমি যেটা এটা জাস্ট রিভিউয়ের জন্য দিচ্ছি যারা ইন্টারেস্টেড। এস অফ এক্স ওয়াই হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই বলি আমরা। আর এস অফ এক্স এক্স, এটা নিয়ে আমরা অলরেডি পরিচিত, সেটি হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ এক্স। হোয়াট ইজ এস অফ এক্স এক্স? ইজ বেসিক্যালি আপনার যে প্রেডিক্টর এক্স, তার প্রত্যেকটা ভ্যালু এর মিন ভ্যালু থেকে সাবট্রাক্ট করে এটা স্কোয়ার করে সাম করবেন। এটি হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ এক্স। এই যে টার্মটা, সাম অফ স্কোয়ারস, সাম অফ স্কোয়ারস, এই টার্মটা আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ অ্যানোভা আইডেন্টিটি, যে ফান্ডামেন্টালস অফ অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্সের মধ্যে এই টার্মটা আসবে। সাম অফ স্কোয়ারস তাহলে কী খেয়াল রাখবেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজারভেশন সাবট্রাক্টেড ফ্রম দিস মিন অফ দ্যাট ভ্যারিয়েবল, তারপর সেটাকে আমরা স্কোয়ার করে সাম করি। এটাই হচ্ছে ডেটার মধ্যে, বা এটাই হচ্ছে এই প্রেডিক্টরের মধ্যে যে টোটাল ভ্যারিয়েশান, সেটাকে ক্যাপচার করার একটা ম্যাথামেটিক্যাল ওয়ে, রাইট? এটা হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ এক্স। আর সাম অফ প্রোডাক্ট অফ এক্স ইজ সেম থিং, বাট এখানে আমরা ওয়াই আই দিয়ে মাল্টিপ্লাই করি। ওকে, তো এই দুটা জানা থাকলে আমরা বেটা ওয়ান হ্যাট পাই, এবং এই বেটা ওয়ান হ্যাট পেলে আমরা বেটা জিরো হ্যাটটা এস্টিমেট করতে পারি। অলরাইট, এখন সেই মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা আমি কথা বলছিলাম, যে আন্ডারস্ট্যান্ডিং ভ্যারিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট রিগ্রেশন যে একটা মিন কন্ডিশনাল অন দ্য প্রেডিক্টরস, সেটা আসলে কি, সেটা আমি এই দুটা ছবি পাশাপাশি রেখে আপনাদেরকে বলবো আজকে। এবং আমি শিওর যে এইভাবে আপনাদেরকে আগে কেউ কখনো এক্সপ্লেন করেনি, কোনো বইয়ে এগুলো থাকে না। আপনারা হয়তো শুনে থাকবেন কিন্তু কখনোই এই জিনিসটা বোঝেন নাই হয়তো বা, এটা আমি মোটামুটি শিওর।
ওকে, প্রথমে টোটাল ভ্যারিয়েশন ব্যাপারটা বলি। টোটাল ভ্যারিয়েশন মানে কি? ধরুন এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের যে অবজারভেশন সেটা, অলরাইট, এটা হচ্ছে ওয়াই, হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অবজারভেশন। আর এই যে মাঝখানে এটা হচ্ছে আমার ওয়াইয়ের ওভারঅল মিন, এই ওয়াইগুলোর অ্যাভারেজ। ওকে, তো আমরা ভ্যারিয়েশন, উই ওয়ান্ট টু এক্সপ্লেইন দ্য ভ্যারিয়েশন ইন ওয়াই। সো আমরা কি করি, আমরা সাম অফ স্কোয়ার্স বের করি, যেটাকে বলি সাম অফ স্কোয়ার্স টোটাল। বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়াই এটার সেন্ট্রাল ভ্যালু যেটা মিন সেটার থেকে বিয়োগ করে সেইগুলোর স্কোয়ার করে সেটা টোটাল করি, এটাই হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার্স। এটাকে আমরা SST বলি আর কি, টোটাল সাম অফ স্কোয়ার্স। অলরাইট, it captures all the variation in y, which is our outcome variable. ওকে, ফাইন। এখন চিন্তা করুন রিগ্রেশন মডেলে আমরা কি করতেছি। এখান থেকে যদি রিগ্রেশন মডেলে যাই, এই একই জিনিসটা আমি এখানে প্লট করেছি, মাঝখান দিয়ে একটা রিগ্রেশন লাইন ড্র করেছি, এবং আমরা বলছি রিগ্রেশন হচ্ছে গিয়ে একটা কন্ডিশনাল মিন, তাই না? মিন অফ ওয়াই গিভেন এক্স, দ্যাটস হোয়াট ইট ইজ। হোয়াট ডাজ ইট মিন? এই রিগ্রেশন লাইনটা নাথিং বাট দ্য অ্যাভারেজ অফ দ্য ডেটা। ওকে, নাও অ্যাভারেজ অফ দ্য ডেটা তো এখানেও ছিল, এটা সেন্ট্রাল ভ্যালু ছিল, কিন্তু এইখানে কোনো এক্সের সাথে কোনো রিলেশনশিপ ছিল না। উই ডিড নট ব্রিং এক্স হিয়ার, বাট এইখানে আমরা করেসপন্ডিং টু দিস এক্স ভ্যালুজ আমরা পাবো ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই রিগ্রেশন মডেল। দ্যাটস হোয়াট ইট ইজ। দ্যাটস ওয়াই আমরা বলি যে রিগ্রেশন লাইনটা নাথিং বাট দ্য মিন, দ্য অ্যাভারেজ কাইন্ড অফ মুভিং, রাইট? দ্য অ্যাভারেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে করেসপন্ডিং টু ইচ ভ্যালু অফ দ্য প্রেডিক্টর এক্স। দ্যাটস হোয়াট ইট মিনস। Conditional mean, it's a mean of the y given মানে condition on that x, মানে for a particular value of x what is the mean of y, that's what this regression line gives you. Now total variation, যেমন আমরা প্রত্যেকটা y সেখান থেকে যে y এর যে অ্যাভারেজ সেটা সাবট্রাক্ট করে স্কোয়ার করেছিলাম, রিগ্রেশনের ক্ষেত্রে আমরা রিগ্রেশন যে সাম অফ স্কোয়ার্স সেক্ষেত্রে কী হবে তাহলে? এই ক্ষেত্রে রিগ্রেশন সাম অফ স্কোয়ারটাও একই, যেহেতু এই যে রিগ্রেশন মডেলটা, হ্যাঁ, প্রেডিক্টেড ওয়াই, হ্যাঁ, এটা তো আমরা প্রত্যেকটা অবজারভেশনের জন্য একটা করে প্রেডিক্টেড ওয়াই পাবো, এইটা এরকম সেন্ট্রাল ভ্যালু থেকে বিয়োগ করব। সাম অফ স্কোয়ার্সের কনসেপ্ট অলওয়েজ ইন্ডিভিজুয়াল অবজারভেশন সাবট্রাক্টেড ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু, তারপর সেটাকে আমরা স্কোয়ার করব, তারপরে সেটার সাম করব, যোগ করে দেবো। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি সাম অফ স্কোয়ার্স অফ রিগ্রেশন। নাও হোয়াট ইজ সাম অফ স্কোয়ার্স রেসিডুয়ালস? আমাদের এই তিনটা জিনিস লাগবে। এটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার্স, এটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কোয়ার্স, দ্য রিমাইন্ডার যতটুকু বাকি থাকবে সেটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল সাম অফ স্কোয়ার্স। এবং রেসিডুয়াল সাম অফ স্কোয়ারটা আমরা কীভাবে পাবো? রেসিডুয়াল কীভাবে পাই? আমাদের যে অ্যাকচুয়াল ওয়াই সেটা আমাদের প্রেডিক্টেড ওয়াই থেকে সাবট্র্যাক্ট করে, তাই তো, সেটা যখন স্কোয়ার করে সাম করি, এইটাই হচ্ছে আমাদের, এটাকে আই দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সাম অফ স্কোয়ার্স রেসিডুয়াল, অথবা সাম অফ স্কোয়ার এরারও অনেক সময় বলে। অলরাইট, এই যে তিনটা জিনিস পেলাম, এইগুলাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স, ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ এক্সপ্লেনিং দ্য আর স্কোয়ার্ড। অলরাইট, এখন টোটাল সাম অফ স্কোয়ার্সটাকে আমরা যে পার্টিশন করলাম সেটা কিভাবে করলাম সেইটা আমি একটু ম্যাথামেটিক্যালি দেখাই। যারা আগ্রহী তারা দেখুন, আর যদি আগ্রহী না হন এই সেকশনটা স্কিপ করে পরের সেকশনে চলে যেতে পারি আমরা। তো ওকে, আমাদের যে টোটাল ভ্যারিয়েশন ওয়াই বলেছিলাম, এইভাবে আমরা এটাকে টোটাল সাম অফ স্কোয়ার্স, এই ডিফারেন্সগুলোকে স্কোয়ার করে সাম করি। তো এখানে আমাদের রিগ্রেশনের কম্পোনেন্টটা নিয়ে আসতে হবে। তো রিগ্রেশনের জিনিসটা কি, রিগ্রেশন মডেলটা আমাদের আসছে এইভাবে যে ওয়াই হ্যাট, এখন এটাকে আবার সাবট্রাক্ট করে দিলাম ওয়াই হ্যাট, তাহলে কী হলো? এই দুটো ইকুইভ্যালেন্ট, তাই না? এটা অ্যাড করেছি, এটা সাবট্রাক্ট করেছি। তো এখন আমরা ওয়াই হ্যাট এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করি, এটার সাথে আমরা ওয়াই বারটা দিয়ে দিই, আর এই জিনিসটাকে এটার সাথে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কী হবে? ওয়াই আই মাইনাস ওয়াই হ্যাট, এটা হচ্ছে প্লাস, তাই তো? রিঅ্যারেঞ্জ করলাম, কিছুই না। রিঅ্যারেঞ্জ করার পরে আমরা এখন এটার আবার এরকম করে গ্রুপ করে ফেলি, এটার একটা গ্রুপে দিয়ে দিই, এটাকে আরেকটা গ্রুপে দিয়ে দিই। ওকে, এখন আমরা দেখুন এই জিনিসটাকে কিন্তু আপনি চিনতে পারছেন, এটা হচ্ছে ওই যে টোটাল সাম অফ স্কোয়ার্সের ওই কম্পোনেন্টটা, এটা হচ্ছে আপনার রিগ্রেশন সাম অফ স্কোয়ার্সের ওই কম্পোনেন্টটা, আর এটা হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কোয়ার্সের কম্পোনেন্টটা। এখন আমরা এই প্রত্যেকটা পাশকে যদি স্কোয়ার করে, হ্যাঁ, আমরা যদি এরকম সাম করি, তাহলে সিম্পল অ্যালজেব্রা করার পরে এই জিনিসটাকে আপনার ক্রস প্রোডাক্টটা আমরা জিরো হয়ে যাবে। এগেইন আমি ওটা ডিটেল দেখাচ্ছি না এখানে, যারা আগ্রহী তারা এনি স্ট্যাট বই আপনি পাবেন, জাস্ট
ক্রস প্রোডাক্টটা আমরা 0 থাকে। দেখুন টোটাল সাম অফ স্কোয়ার্স টোটাল, এটা হচ্ছে সাম অফ স্কোয়ার্স রিগ্রেশন, আর এটা হচ্ছে সাম অফ স্কোয়ার্স রেজিজুয়াল। অলরাইট, দ্যাটস হাউ ইট কেম। নাও আপনাদের এটা এখন আর মেমোরাইজ করতে হবে না, হোপফুলি আপনি নিজে এটা ডিরাইভ করতে পারবেন। তাহলে এটাই হলো আমাদের ফান্ডামেন্টাল অ্যানোভা আইডেন্টিটি। এই টার্মটা খেয়াল রাখবেন, ফান্ডামেন্টাল অ্যানোভা আইডেন্টিটি। সেইটা কি? এইটা হচ্ছে আমাদের টোটাল সাম অফ স্কোয়ার্স, এবং এটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কোয়ার্স, এটা হচ্ছে রেজিজুয়াল সাম অফ স্কোয়ার্স। এগেন রেজিজুয়াল সাম অফ স্কোয়ার্স বা টোটাল সাম অফ স্কোয়ার, এনি সাম অফ স্কোয়ার্স হচ্ছে আমরা কী করি, ইন্ডিভিজুয়াল অবজারভেশন থেকে তার যে অ্যাভারেজ সেটা বিয়োগ করে সেটাকে স্কোয়ার করে সাম করি। তো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানোভা আইডেন্টিটি। এটা কী করে? It represents how the total sum of squares is partitioned into component sum of squares. এই কথাটা আপনার বইয়ে পড়ে থাকবেন, কিন্তু অনেকেই হয়তো আসলে বোঝেন না জিনিসটা কি। এটাই হচ্ছে ব্যাপার, আমার টোটাল সাম অফ স্কোয়ার্সটা কোথায় কোথায় গেল সেইটাকে সেইভাবে ডিস্ট্রিবিউট করা। এই টোটাল সাম অফ স্কোয়ারটা একটা অংশ গেছে রিগ্রেশন সাম অফ স্কোয়ার্সে, আরটা গেছে হচ্ছে রেজিজুয়াল সাম অফ স্কোয়ার্স। বেসিক্যালি রেজিজুয়াল সাম অফ স্কোয়ারটা হচ্ছে রিমাইন্ডার, যেটা রিগ্রেশন সাম অফ স্কোয়ার্স টোটাল ভ্যারিয়েশনের যে অংশটা ক্যাপচার করতে পারেনি সেটাই গিয়েছে রেজিজুয়াল সাম অফ স্কোয়ার্সের মধ্যে। ওকে, তার মানে দেখেন মূল ব্যাপার হলো আমরা টোটাল ভ্যারিয়েশনটাকে আমরা পার্টিশন করতেছি, টোটাল ভ্যারিয়েশনটাকে আমরা বোঝার চেষ্টা করতেছি যে এই ভ্যারিয়েশনটা কোথায় কোথা থেকে আসছে, কোথায় কোথা থেকে আমরা এই ভ্যারিয়েশনটাকে এক্সপ্লেন করতে পারবো, সেই কম্পোনেন্ট হচ্ছে এইগুলা। এটাই হলো ফান্ডামেন্টাল অ্যানোভা আইডেন্টিটি। নাও আমরা রেডি টু আন্ডারস্ট্যান্ড আর স্কোয়ার। আর স্কোয়ারকে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনও বলে। সেটা হলো কি, পার্সেন্টেজ অফ টোটাল ভ্যারিয়েশন। ওই যে সাম অফ স্কোয়ার্স টোটাল, percentage of that total variation explained by the regression model. In other words, percentage of total variation explained by this sum of squares regression, right? What proportion of the total variation, sum of squares total, is represented or explained by the regression sum of squares? Because that's what our goal is, right? We want to explain the variation in y using the regression model. So এই regression modelটা কতটুকু ভ্যারিয়েশন ক্যাপচার করতেছে, দ্যাট ইজ ইন সাম অফ স্কোয়ার রিগ্রেশন। তাহলে এই সাম অফ স্কোয়ার রিগ্রেশনটা এই টোটাল ভ্যারিয়েশনের কত পার্সেন্ট, সেটাই হচ্ছে আর স্কোয়ার্ড। ভেরি ইজি, রাইট? মেক সেন্স? নাও এটি হচ্ছে ফর্মুলা। আবার খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যারিয়েশন ছিল এই জায়গার মধ্যে, তাই না? এটা হচ্ছে ওয়াই বার, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই এর যে অবজারভেশন। তারপর যখন আমরা এক্সকে মডেলে নিয়ে আসলাম তখন আমরা রিগ্রেশন পেলাম। জাস্ট এই মিনটাই কিন্তু তখন ভ্যারি করবে করেসপন্ডিং টু দ্য ভ্যালু অফ এক্স। That's what it is. So sum of squares total is the variability in y without considering x. This is where we have, right? এখানে আমাদের ভ্যারিয়েশন ইন y without considering x, মানে x এখানে আমরা আনি নাই হিসাবে। আর সাম অফ স্কোয়ার রিগ্রেশন হচ্ছে ভ্যারিয়েশন ইন y explained by the x's. That's for the regression model, না? এই যে ভ্যারিয়েশনটা সেটা এক্স দ্বারা কতটুকু এক্সপ্লেইনড, ইন আদার ওয়ার্ডস সেটা এই রিগ্রেশন মডেল দ্বারা কতটুকু এক্সপ্লেইনড, সেইটা বলে সাম অফ স্কোয়ার রিগ্রেশন। আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমার রেজিজুয়াল সাম অফ স্কোয়ার, দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবিলিটি ইন ওয়াই দ্যাট ইজ আনএক্সপ্লেইনড আফটার কনসিডারিং এক্স। মিনিং আপনি যে মডেল ফিট করেছেন এক্স নিয়ে, এক্সকে কনসিডার করে, সেটা আনার পরে কিছুটা ভ্যারিয়েশন এক্সপ্লেন করেছে রিগ্রেশন মডেল, কিন্তু একটা মডেল কখনোই পুরোপুরি ভ্যারিয়েশন এক্সপ্লেন করতে পারে না। যেটুকু পারে না সেটাই হচ্ছে এই সাম অফ স্কোয়ার রেজিজুয়ালের মধ্যে থাকে। অলরাইট, এখন আমরা আর এর যে মডেল ফিট করেছিলাম আগে আর দিয়ে, সেখানে ছিল সিস্টোলিক ব্লাড প্রেশারকে আমরা এজ, গ্লুকোজ এবং সেক্স এই তিনটা ফ্যাক্টর দিয়ে মডেল করেছিলাম, এবং সেই মডেলে আমরা এই যে আর স্কোয়ার ভ্যালু পেয়েছিলাম। অলরাইট, এই যে আর স্কোয়ার, এই আর স্কোয়ার ভ্যালুটার এক্সপ্লেনেশন তাহলে কি, এটা আমরা ওই যে বলেছি প্রপোর্শন এক্সপ্লেইনড, তো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি যে 16.33% অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার, variation in where? What variation we are trying to explain? The outcome. So variation in the systolic blood pressure is explained by the regression model. So it's only 16%, right? It's not much. All right. So that's what the R square এবং R square interpretation. Now, আপনি তো ভাবছেন, okay, what is adjusted R square then? Okay, so let's talk about it. অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে, এটা হলো আর স্কোয়ারের একটা লিমিটেশনকে ওভারকাম করার জন্য। সো হোয়াট ইজ দ্যাট লিমিটেশন? আর স্কোয়ারের প্রবলেম হচ্ছে আপনি যত ভ্যারিয়েবল অ্যাড করবেন, যত প্রেডিক্টর, যত এক্স অ্যাড করবেন মডেলে, আপনার আর স্কোয়ার বেড়ে যাবে। ওকে, so any irrelevant predictor you add, R square will always increase. So R square increase হওয়া মানেই, R স্কোয়ারের ভ্যালু বেড়ে যাওয়া মানেই যে মডেলটা ভালো তা না। আপনার যদি ইররেলেভেন্ট ভ্যারিয়েবল থাকে, R স্কোয়ার এমনি বেড়ে যাবে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্য মডেল ইজ গুড। সো
হোয়াট উইল হ্যাপেন ইজ আপনি যত প্রেডিক্টর অ্যাড করবেন আপনার একটা ওভারফিটিং হবে, মানে হচ্ছে যে আপনার মডেলটা আপনার ডেটাকে খুবই টু মাচ মানে ফিট করে ফেলবে, যে এই মডেলটা জেনারেলাইজ করা যাবে না। সো এই যে মডেল ফিটিং ও ওভার ফিটিং প্রবলেম নিয়ে আমরা এই কোর্সের শেষের দিকে আরও আলোচনা করবো। ইনফ্যাক্ট that's what we will be talking about most of the time later in the course. So for now, just think that irrelevant variables we should not add, because although it will increase the R square, but it will not improve our model at all right? So what we do is we adjust the R square by taking how many predictors are in the model into consideration. মানে হলো যে আমি এই আর স্কোয়ার ভ্যালুটাকে অ্যাডজাস্ট করব ডিপেন্ডিং অন হাউ মেনি প্রেডিক্টরস আর ইন দ্য মডেল। ওকে, কীভাবে করি সেটা এখন না বুঝলেও চলবে, ইটস নট ইম্পর্ট্যান্ট, দিস ইজ দ্য ফর্মুলা। অলরাইট, সো বেসিক্যালি উই রিক্যালকুলেট আর স্কোয়ার ডিপেন্ডিং অন হাউ মেনি প্রেডিক্টরস উইচ ইজ কে ইজ ইন দ্য মডেল। Now, the advantage of our adjusted R square is that adjusted R square value ta barbe, it will increase if the new predictor improves the model. Improvement in terms of what? Improvement in terms of reducing the residual sum of squares, right? Because আমরা তো চাই যে রিগ্রেশন সাম স্কোয়ার বাড়াইতে, যাতে আমরা মডেলটা আমাদের ভ্যারিয়েশনকে বেশি এক্সপ্লেন করতে পারে। ইন আদার ওয়ার্ডস রেজিডুয়াল সাম স্কোয়ারটাকে আমরা রিডিউস করতে চাই। এখন এই যে রিডাকশন রেজিডুয়াল সাম অফ স্কোয়ারস, আপনি যখন একটা নতুন প্রেডিক্টর অ্যাড করবেন সেটাকে হইতে হবে মোর দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্যাট এরর। অলরাইট, সেটা যদি না হয় তাহলে আসলে ওই মডেলটার ইমপ্রুভ হইল না। তো এই জন্যেই আমরা এই অ্যাডজাস্টেড আর স্কোয়ারের গুডনেসটা হচ্ছে যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার বাড়বে যদি নিউ যে প্রেডিক্টর অ্যাড করবেন সেইটা যদি ওই অ্যাভারেজ এররের থেকে যদি বেশি ইমপ্রুভ করে মডেলটা, দেন it will increase the R square, adjusted R square, otherwise it will decrease it. In other words, only good predictors will improve the adjusted R square. আর যদি bad predictor ঢুকান তাহলে adjusted R square কমে যাবে। Alright? So that's why this adjusted R square thing is important. আমাদের আগের যে মডেলে adjusted R square ছিল অলমোস্ট কাছাকাছি, তাই না? 16.27, একটুখানি কম, কিন্তু এটা অলমোস্ট কাছাকাছি। তো ইন্টারপ্রিটেশন কিন্তু একই। অলরাইট, সো নাও অ্যানাদার কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ এ গুড আর স্কোয়ার ভ্যালু, তাই না? এটা আমাদের একটা প্রশ্ন যে কত আর স্কোয়ার ভ্যালু কত হলে আসলে এটা ভালো। এখন আর স্কোয়ার ম্যাথামেটিক্যালি দেখানো যায় যে এইটা 0 আর 1-এর মধ্যে থাকে, যেহেতু এটা প্রপোর্শন, তাই না? এখন আর স্কোয়ার ভ্যালু যত ক্লোজার টু 1 হবে তত ভালো, তাহলে আমরা তো চাই যে মানে 100% ভ্যারিয়েবিলিটি উইল বি এক্সপ্লেইন বাই দ্য আর স্কোয়ার, সো দ্য হায়ার দ্য বেটার। অলরাইট, কিন্তু আসলে এরকম কোনো ম্যাথামেটিক্যাল কোনো রুল নাই বা এরকম কোনো অ্যাকসেপ্টেবল ভ্যালু নাই যেটাকে আমরা বলতে পারি যে এটা একটা গুড ভ্যালু অফ আর স্কোয়ার, এরকম কিছু নাই। অলরাইট, সো এটা ইট ডিপেন্ডস, ইউর অ্যান্সার উড বি ইট ডিপেন্ডস। আপনাকে যদি ইন্টারভিউ পরে জিজ্ঞেস করে যে আর স্কোয়ারের ভ্যালু কত হলে ভালো হয়, বলবেন ইট ডিপেন্ডস। Okay, so it depends on the scientific question, the scientific process, the domain knowledge, how your y is related to your variables, and so on. All right, so in fact a relationship, understanding their nature of relationship, the scientific process, etc., are more important than an r square value. In other words, আপনার r square যদি কমও হয় তাহলেও আপনি অ্যাজ এ ডোমেইন এক্সপার্ট আপনি স্যাটিসফাইড হতে পারেন, আপনি ডিসাইড করবেন যে ওইটা আসলে ভালো আর স্কোয়ার কিনা। এখন আর স্কোয়ার নিয়ে অনেক মিসকনসেপশন আছে, সেটা নিয়ে আমাদের কিছু বলতে হবে। মিসকনসেপশনগুলো এখানে আমরা ডিবাঙ্ক করি। সেটা হচ্ছে যে আর স্কোয়ার আসলে অনেকে মনে করে আর স্কোয়ার বেশি হওয়া মানেই হলো আপনার বেটা ভ্যালুগুলো বড় হওয়া আর কি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। আর স্কোয়ার ডাজ নট মেজার দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ, মানে আর স্কোয়ারের সাথে এই বেটার বিগ হওয়ার কোনো রিলেশনশিপ নাই। মানে হচ্ছে যে আর স্কোয়ার বেশি হলেই আপনার যে স্লোপটা বড় হবে, হ্যাঁ, রিগ্রেশনের স্লোপটা এরকম খাড়া হবে, স্টিপ হবে, সেটা না আর কি। ওকে, সো স্লোপটা বেশি হবে তা না, এরকম কোনো রিলেশনশিপ নাই, নট নেসেসারিলি। আর স্কোয়ার অলসো ডাজ নট মেজার দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য মডেল, মানে হচ্ছে যে আর স্কোয়ার ভালো হলেই যে আপনার মডেলটা একটা গুড মডেল, গুড লিনিয়ার মডেল, সেটা দেখায় না। কারণটা কি? সিম্পলি একটা নন লিনিয়ার মডেলেরও কিন্তু আর স্কোয়ার অনেক হাই হতে পারে। ওকে, তো তার মানে কি হাই আর স্কোয়ার পেয়েছেন, তার মানে আপনি বলতে পারবেন না যে এই যে লিনিয়ার রিলেশনশিপ আপনি অ্যাসিউম করেছেন এটা কারেক্ট, এটা বলা যাবে না। কারণ হচ্ছে কি নন লিনিয়ার মডেলেরও আর স্কোয়ার অনেক হাই থাকতে পারে। যেমন এই ধরনের মডেলে যদি আমাদের কোনো সিচুয়েশন থাকে, ক্লিয়ারলি এটা তো লিনিয়ার না, রিলেশনশিপটা নন লিনিয়ার দেখা যাচ্ছে, কিন্তু এই মডেলের ক্ষেত্রে দেখা যাবে যে আর স্কোয়ার ইজ ভেরি হাই, মেবি ভেরি হাই, বাট দ্যাট ডাজ নট টেল ইউ দ্যাট দিস মডেল ফর্ম ইজ অ্যাকচুয়ালি কারেক্ট টু রিপ্রেজেন্ট দিস ডেটা। অর্থাৎ যদিও আর স্কোয়ারের ভ্যালু অনেক বড় আপনি পেলেন, তার মানে এইটা না যে এই মডেলটা অ্যাকচুয়ালি ভালো প্রেডিক্টিভ মডেল, এটা আপনি বলতে পারবেন না।
So what are the truths about R square? So one of the thing is important about R square is that this magnitude of R square depends on the range of variability in X. Okay, so R square ভ্যালু কম বা বেশি হয়। অনেক সময় দেখা যায় কি যে আপনি একটা মডেল করেছেন, আপনার ডোমেইন নলেজ থেকে আপনি জানেন যে গুড রিলেশনশিপ আছে এক্স এবং ওয়াই এর মধ্যে, কিন্তু তারপর আর স্কোয়ার বেশি হচ্ছে না কেন? তো আমরা সেই ব্যাপারটা জানার চেষ্টা করি যে আর স্কোয়ারের ভ্যালুটা আসলে এই যে এক্স ভ্যালুর যে রেঞ্জ, এই যে ভ্যারিয়েবিলিটি, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, এবং এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে, এই যে এই ভ্যারিয়েশনটা আসলে অ্যাফেক্ট করে আর স্কোয়ার ভ্যালু কত কম হবে বা বেশি হবে। যেমন এক্সের যদি ভ্যারিয়েবিলিটি অনেক হাই থাকে, মানে এক্স যদি অনেক ওভার দ্য বিগ রেঞ্জ, আনইউজুয়ালি ওয়াইড রেঞ্জে ভ্যারি করে, দেন আর স্কোয়ার কুড বি অ্যাকচুয়ালি হায়ার, মানে আর স্কোয়ার বেড়ে যেতে পারে। আবার এক্সের ভ্যারিয়েশন যদি কমে যায় তাহলে আর স্কোয়ারের ভ্যালুটা কমে যেতে পারে আর কি। অ্যাসিউমিং অফকোর্স দ্যাট দ্য মডেল ইজ কারেক্টলি স্পেসিফাইড, মানে হচ্ছে যে আপনি শিওর যে মডেল ফর্ম, এটা লিনিয়ার মডেল, এইটা পারফেক্টলি ঠিক আছে, আপনি যে মডেলটা স্পেসিফাই করেছেন সেটা কারেক্ট মডেল, সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার আর স্কোয়ার বেড়ে যেতে পারে যদি এক্সের মধ্যে ভ্যারিয়েবিলিটি বেশি থাকে বা ওভার এ ওয়াইড রেঞ্জ। আবার আর স্কোয়ার কমে যেতে পারে যদি এক্সের ভ্যারিয়েবিলিটি কম থাকে। যেমন ধরুন এখানে এক্সের ভ্যারিয়েবিলিটি অনেক কম কম্পেয়ার টু দ্য উপরের যে ছবিটা দিলাম, তো এই মডেলের ক্ষেত্রে দেখা যাবে আর স্কোয়ার অনেক কম কম্পেয়ার টু দিস মডেল। ওকে, সো এটা যদি আমরা আর1 স্কোয়ার বলি, হ্যাঁ, তাহলে এটা যদি আর2 স্কোয়ার কুড বি অ্যাকচুয়ালি লেস, মানে এই মডেলের আর স্কোয়ারটা কম হতে পারে বিকজ এখানে এক্সের যে ভ্যারিয়েশন এটা অনেক কম আর কি কম্পেয়ার টু উপরের অবস্থা। কেন এটা হয়? বিকজ এক্স ভ্যারিজ ওভার এ ওয়াইড রেঞ্জ, মানে এক্স যদি অনেক বড় রেঞ্জে ভ্যারি করে তাহলে বেসিক্যালি আপনার মডেলটা ইট ইজ ক্যাপচারিং মোর ভ্যারিয়েশন। ওকে, সো ইট উইল এক্সপ্লেন মোর ভ্যারিয়েশন। অন দ্য আদার হ্যান্ড, if the range of x is small then the model does not see much variation, right? So x এবং y এর যে রিলেশনশিপ সেটা আপনি শুধু অল্প কিছু ডেটা, অল্প ভ্যারিয়েশনের মধ্যে এই ভ্যারিয়েশন ইন ওয়াইটা এক্সপ্লেন করতেছেন। সো মানে এটা তো অবজার্ভই করতেছেন না বেশি ভ্যারিয়েশন, সো ইট উইল এক্সপ্লেন লেস। নাও এই যে কথাগুলো বললাম, হ্যাঁ, এই যে এক্স এর রেঞ্জ ভ্যারিয়েবিলিটি বেশি হলে আর স্কোয়ার বেশি হতে পারে, থিওরিটিক্যালি দেখানো যায়। অন অ্যান অ্যাভারেজ আর স্কোয়ার ভ্যালুটা কী হইতে পারে সেটার একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা আছে। সেটা হলো যে আমরা দেখতে পারি, দেখানো যায় যে একটা স্ট্রেট লাইন রিগ্রেশন, হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, হ্যাঁ, ধরেন ওয়াই হ্যাট ইকুয়াল টু বেটা 0 হ্যাট প্লাস বেটা 1 হ্যাট এক্স, এই ধরনের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ আর স্কোয়ারের ভ্যালুটা হতে পারে এরকম, তার রিলেশনশিপটা হচ্ছে সিম্পলি এরকম। তো এখানে দেখেন, এইখানে কিন্তু এই বেটা 1 এটা আপনি ক্যালকুলেট করবেন এন ফিক্স, সিগমা স্কোয়ারের ভ্যালুটা যদি জানা থাকে বা এস্টিমেট করবেন ফিক্সড, শুধুমাত্র এই সাম স্কোয়ারস অফ এক্স এইটা শুধু ভ্যারি করতেছে। তার মানে কি এক্সপেক্টেড আর স্কোয়ার ইজ এ ফাংশন অফ এক্স, মানে হলো এক্সের উপর ডিপেন্ড করবে আপনার অ্যাভারেজ আর স্কোয়ারের ভ্যালুটা। ইন আদার ওয়ার্ডস এখান থেকে এটাও দেখানো যায় যে যদি সাম স্কোয়ার এক্সের ভ্যালু বাড়ে, তো সাম স্কোয়ার এক্সটা কি মনে আছে, ভ্যারিয়েশন ইন এক্স, এটা যদি বাড়ে তাহলে আর স্কোয়ার ভ্যালু বাড়বে এবং এটা যদি কমে তাহলে আর স্কোয়ার ভ্যালু কমবে। এইটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারি এইভাবে, যে ধরুন আমরা ওই আগের যে ফর্মুলাটা এক্সপেকটেশন অফ আর স্কোয়ারের ফর্মুলাটা আমরা একটা ফাংশনে লিখেছি, এবং যেখানে আমরা এন বলেছি 100 স্যাম্পল সাইজ, বেটা 1 এর ভ্যালু একটা ফিক্স করে দিয়েছি এবং সিগমার ভ্যালু ফিক্স করে দিয়েছি। শুধুমাত্র সাম স্কোয়ারের এক্স এর ভ্যালুটা আমরা ভ্যারি করতেছি ওভার 100 to 1000, এবং এইটা আমরা জাস্ট প্লট করেছি। কিছুই না, আপনি জাস্ট এটা কপি পেস্ট করলেই দেখতে পারবেন যে এই যে সাম স্কোয়ারস অফ এক্সের ভ্যালুটা যত বাড়তেছে আপনার আর স্কোয়ার ভ্যালুটা কিন্তু তত বেড়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন এখান থেকে শুরু হচ্ছে, এটা বাড়তেছে এবং হ্যাঁ, এই ইনক্রিজটাও তো ডেফিনেটলি অত র্যাপিডলি হচ্ছে না যত র্যাপিডলি এখানে হয়েছে। বাট দ্য পয়েন্ট ইজ আপনার সাম স্কোয়ার এক্স বাড়ার সাথে সাথে আপনার এক্সপেক্টেড আর স্কোয়ারের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড টু শো, যেটা আমরা বলছিলাম যে আপনার এক্সের যে ভ্যারিয়েশান, এক্সের যে ভ্যারিয়েবিলিটি, এইটার সাথে আপনার আর স্কোয়ারের ভ্যালুর একটা রিলেশনশিপ আছে। তো ভ্যারিয়েশন যত বেশি হয় ওভার এ ওয়াইডার রেঞ্জ, তত আর স্কোয়ারের ভ্যালু বেশি হইতে পারে। অলরাইট, সো হোপফুলি আর স্কোয়ার সম্পর্কে আপনাদের জানা হলো এবং আর স্কোয়ার নিয়ে যে মিসকনসেপশনগুলো আছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার হলো, এবং আর স্কোয়ার কীভাবে ইন্টারপ্রেট করে এবং আর স্কোয়ার ভ্যালু কেন বেশি হয় বা কেন কম হয় সেটা আসলে দ্বারা কী বোঝা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। হোপফুলি আপনার এই লেকচারটি থেকে বেনিফিট পেয়েছেন। যদি পেয়ে থাকেন, মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আইল সি ইউ অ্যাট দ্য নেক্সট লেকচার।